রহস্য কথন। আজকের গল্প মাথাহীন লাশ। রাত হলেই শ্যামপুর গ্রামের শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধু পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনীর শাখা নদী শুলিনার তীরে। ব্যাপারটা কিছুই না, সেখানে ভেসে উঠেছে একটা মহিলার লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যাবে। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর কোনো পাত্তা নেই। সৎমাও সুলেখার কোনো খোঁজ করেনি। এখনো সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরা যায় আমার গা। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে সেই লাশ। কেউ জানাজা পড়ার জন্য বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এরই মাঝে আরেকটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচটে খেয়েছে সেটা আর কিছুই না, সেই বেরোয়াস লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। পরই উঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনেরা। গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায়। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্ক জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় করিম মৌলা আর তার ছেলে রহমান মৌলা। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দয়া থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে। দিন 7 সবার মুখে এই ঘটনা একের পর এক টানা মেলতে থাকে। কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশি ডাকা হয়। যে 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই,
আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে তর্ক করতে চায় না। তাদের মাঝে রহমান মৌলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়িয়েছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল সবুজ মিয়ার সাথে, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। 2 সপ্তাহ পরে একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজে আজান দিয়ে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরিলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মৌলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্ত করার জন্য। এর মাঝে রহমান মৌলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকাল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাই বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডে লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখা হয়। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মৌলার সাথে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুলের ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়া খাওয়া শেষ করেই এরপরে চুপ থাকলে আবার মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রাখা যায় রহমান মৌলার অনুমতিতে। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মৌলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মৌলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কে এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মৌলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন তেমন একটা বের হতো না। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফন করতে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে আমাবস্যা রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজের বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত থাকায় রহিম মিয়া শুয়েছিল। পাশের মকবুল বোরার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মৌলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মৌলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলতে দেখে কেউ নেই। একটু পরে আবার টোকা পড়ে। সে আবার দরজা খুলে। এবার সে হতভম্ব হয়ে যায়, কারণ সে দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ।
লাশ দেখে ভয় হতভম্ব হয়ে যায় রহিম মৌলা। কিছু বুঝে ওঠার আগেই লাশের ডান হাত তার মাথার উপরে উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মৌলা। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় নিজেকে আবিষ্কার করে রহিম মৌলা। সে চারিদিকে কয়েকবার ঘন ঘন তাকিয়ে বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। সে মনে করেছিল তার সাঙ্গপাঙ্গদের কেউ তার সাথে ফাজলামি করছে। রহিম মোল্লা চিৎকার করে কিছু বিছিরি গালাগালি এবং আরও কিছু কথা বলেছিল, কিন্তু এরপরই চারদিকে চারটা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করেছে এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সে মার খেয়ে অজ্ঞান হয়ে যায় রহিম মৌলা। এমন সময় মার থেমে যায়, আস্তে আস্তে উঠে বসেছে এবং সামনের দিকে ভালো করে সে তাকায়, দেখে ভয়ে চিৎকার করতে ভুলে যায়, কারণ সে হলো আর অন্য কেউ নয়, মাত্রই সুলেখা। তখন সুলেখা বলে ওঠে, আমার চিনতে পারছস? আমি সুলেখা। এই যে দেখ আমার মাথা এখনো কাটা। এই বলেই নিজের মাথা দুইটি হাতে নিয়ে এক টানে সেই মাথাটি খুলে ফেলে রহিম মৌলার সামনে এনে ধরে। এদিকে রহিম মৌলা এই কাহিনী দেখে হঠাৎ করে বমি করে দেয় এবং বলে ওঠে, আমারে সরি রে। আর তখন সুলেখা বলল, যে ছাড়ে দিব? সেদিনকে আমাকে ছাড়ছিলি রে তোরা তুই ভাই। আমি কত করে কয়েছি আমাকে ছাড়ি দে, তোরা আমার ছোট ভাই লাগো, নিজের বোন মনে করে ছাড়ি দে। কই সেদিন তো ছাড়িসনি, আমাকে দুইজন মিলে নষ্ট করলি। তারপর আমার মাকে কেউ চিনতে না পারে। আমার মাটা তুই ফেলাবি, আমার সবুজ বিহারে কত মারলি তোরা। কই সেদিন মনে আছেন না? মনে আছেন না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদে ফেলল রহিম মিয়া, বলল, আফা ভুল হয়ে গেছে আফা, তুমি আমারে এবারের মতো মাফ করে দাও আফা। আমি কইতাছি আমি এর পেরা চিত্ত করে ছাড়বো। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মৌ। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম মৌলা। তারপর রহিমের ধরে একটা টান মেরে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দেয়। তার কিছু খায় কিছু খায় না, তারপর শুরু হয় মার। আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেরে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসলো সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নেই, কিন্তু কেন যেন নিজের চোখে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে তার। সে বলল, সুলেখা, সুলেখা তুই? হ্যাঁ আমি মনে গেছিলাম আজকে আবার মুক্তি হইতেছে, তাই শেষবার তোমার দেখতে আইলাম। বলেই কেঁদে ফেলল সুলেখা। তখন সবুজ মিয়া বলল, আমার আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি সুলেখা, তুই কেমনে মরলি? আর তখন সুলেখা সবুজ মিয়াকে বলল, এত সইতে কোনো লাভ নেই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠো। না আমি তোমার শেষবারের মতো খাওয়াইয়া দিতেছি দুইটা ভাত। বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়েকদিন পর সুন্দর দেখে একটা টিকা কইরো, আমাকে ভুলে যাইও মাস্টার। বলেই পা বাড়ালো সুলেখা।
এতক্ষণ ঘোরের মাঝে মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আর সেই সূর্যের দিকে আসতে আসতে এগিয়ে চলছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পিছনে পিছনে, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার সেই ঠিকানা, সেই কবরের দিকে। তো শেষ পর্যন্ত আমরা শুনে আসলাম আজকের উপস্থাপনা মাথাহীন লাশ। হ্যাঁ, এই গল্পটি হয়তো শুনতে আপনাদের অন্যরকম লাগতে পারে, হয়তো পূর্বে আপনারা শুনে থাকতে পারেন, কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আবারও অনেকগুলো গল্পকে নিজেদের কণ্ঠে আমরা আপনাদেরকে শোনাবো। আজকের আমাদের এই গল্পে কয়েকটি সমস্যা যা থাকতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, প্রথমত আমাদের কণ্ঠে একটু আগু পিছু হতে পারে, কারণ হচ্ছে আমরা শুরুতেই কোনো রকমের ইনস্ট্রুমেন্ট ছাড়াই এই আমাদের গল্প নিজেদের ফোনের মাধ্যমে এডিট এবং কণ্ঠ পরিচালনা করেছি বিধায় আমাদের অনেকগুলো সমস্যা থাকতে পারে। আপনারা এর জন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যারা আজকে কলাকৌশলী ছিল, যারা কণ্ঠ দিয়েছেন, তাদের মধ্যে আমি নাম বলবো। তারা হচ্ছে মিনহাজ, সায়েম, এবং এই এডিটে সম্পূর্ণ ছিল কাব্য, এবং মিনহাজ ও সায়েম সম্পূর্ণরূপে অ্যাসিস্ট করে গিয়েছে। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের অডিও স্টোরি পাবেন, এবং পরবর্তীতে আপনারা আমাদের প্রত্যেকটি গল্প যেন পেতে পারেন, সেই কারণে হচ্ছে আমাদের এই গল্পের সাবস্ক্রাইব যে বাটনটি আছে সেটা আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন। আসলে গল্পের না, ইউটিউব চ্যানেলটির, কিন্তু প্রত্যেকটি গল্পের জন্য আপনারা যখন ঢুকবেন, যারা সাবস্ক্রাইব করবেন না তারা করে দিবেন, এবং লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় কি অসঙ্গতিপূর্ণ জিনিস রয়েছে। আমরা চেষ্টা করব সম্পূর্ণ অসঙ্গতিগুলোকে সঙ্গতিতে নিয়ে আসার। আজকের মতো এখানেই, ধন্যবাদ। পরবর্তী স্টোরি নিয়ে আবারও হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।